প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা নতুন দশম শ্রেণীতে উঠেছ, তোমাদের ভূগোল বিষয়ে যে প্রথম ইউনিট টেস্ট, সেই পরীক্ষায় থাকবে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ বলে এই প্রথম অধ্যায়টি। এটি আমি দুটি বই থেকে আলোচনা করব। একটি হচ্ছে ওরিয়েন্টাল মাধ্যমিক ভূগোল ও পরিবেশ দশম শ্রেণী, অনুজ বরণ সরকার, প্রকাশক হচ্ছে ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেড। আরেকটি আলোচনা করব যেটা বেশিরভাগ স্কুলে এই বইটি প্রেফার করা হয়, মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ, রণজিৎ গড়াঙের লেখা প্রান্তিক প্রকাশনী। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা ভূমিরূপ সৃষ্টি। এখানে আমাদের জানতে গেলে প্রথমে জানতে হবে যে এই বহির্জাত প্রক্রিয়া বিষয়টি কী। দেখো, আমাদের ভূপৃষ্ঠের উপরে নানা ধরনের ভূমিরূপ গড়ে উঠেছে। সেটি পর্বত, মালভূমি ও সমভূমি, অর্থাৎ আমরা যেখানে বসবাস করি না কেন সেটি হলো পৃথিবীর উপরের স্তর। এই উপরের কঠিন আবরণকে আমরা ভূপৃষ্ঠ বলি। এই ভূপৃষ্ঠে সর্বত্র সব জায়গায় সমান নেই, কোথাও উঁচু নিচু এবং কোথাও উঁচু নিচু, আবার কোথাও সমতল আছে, আবার সামান্য উঁচু এবং সামান্য সমতল। এই নিয়ে পর্বত, মালভূমি, সমভূমি গঠিত হয়েছে। কিন্তু এই পর্বত, মালভূমি, সমভূমি গঠিত হওয়া এই পুরো বিষয়টি যে ভূমিরূপ গঠন, এটি কয়েকটি প্রসেসের মাধ্যমে ঘটেছে। সেই প্রসেসগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, অন্যটি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। যেটি বহির্জাত প্রক্রিয়া তার নাম এক্সোজেনেটিক প্রসেস, আর যেটি অন্তর্জাত প্রক্রিয়া তার নাম এন্ডোজেনেটিক প্রসেস। এন্ডোজেনেটিক প্রসেস। তা আমরা এই অন্তর্জাত প্রক্রিয়া অপেক্ষা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া সম্পর্কে উপর জেনে রাখো যে সমস্ত প্রক্রিয়াগুলি ভূপৃষ্ঠের ওপরে ঘটে না, অর্থাৎ ভূ অভ্যন্তরে যে কাজটি সংঘটিত হয় এবং যার কারণে ভূমিরূপ সৃষ্টি হয়। এমন যদি বলা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য বলা যায় ভূমিকম্প অথবা অগ্ন্যুৎপাতের কথা। কিন্তু আমরা জানব এক্সোজেনেটিক প্রসেস। আগে প্রথমেই আমরা জানি যে এক্সোজেনেটিক প্রসেস কাকে বলে। এক্সোজেনেটিক যেহেতু একটি ইংরেজি প্রতিশব্দ, এর বাংলায় নাম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তাহলে এক্সোজেনেটিক, এই এক্সোজেনেটিক প্রসেস, এক্সোজেনেটিক মানে হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এক্সো কথার অর্থ কী? এখান থেকে আমরা দুটো প্রসেসে ভাগ করতে পারি, একটা এক্সো, ঠিক আছে, আর একটা হচ্ছে জেনেটিক। কিন্তু এই জেনেটিক হচ্ছে এরা এই শব্দের উৎপত্তি গ্রিক শব্দ থেকে। এক্সো কথার অর্থ, অর্থাৎ এক্সো ইজিক্যাল টু বলা যেতে পারে ফ্রম আউটসাইড, আর জেনেটিক যেটা বলা যেতে পারে জেনেসিস। জেনেসিস অর্থাৎ অরিজিন বা উৎপত্তি। আর যে ফ্রম আউটসাইড, এটি হলো বহির্ভাগ থেকে। তাহলে এখানেই তোমরা বিষয়টি বুঝতে পারছো যে বহির্ভাগ থেকে উৎপত্তি হয় যে ভূমিরূপ গঠন, যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। কিন্তু বহির্জাত প্রক্রিয়ায় একটা সম্পূর্ণ সামগ্রিক সংজ্ঞা দিতে গেলে আমরা এই বইটা লক্ষ্য করলে দেখতে পারবো এখানে সামগ্রিক সংজ্ঞা আছে, যে ভূপৃষ্ঠ স্থিতিশীল ও গতিশীল প্রাকৃতিক শক্তিসমূহ দীর্ঘকাল ধরে যেসব প্রাকৃতিক ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের বহিরঙ্গ রূপের বিবর্তন ঘটিয়ে ভূপৃষ্ঠ ও উপপৃষ্ঠীয় অংশে নানা প্রকার ভাস্কর্যের সৃষ্টি করে, বা ভূমিরূপ বলতে পারো, এখানে নানা প্রকার ভূমিরূপ বলতে পারো, সৃষ্টি করে। এদের মধ্যে ক্রমশ সমতা সৃষ্টি করে একটি সাধারণ সমতল গঠন করে। মানে ভূমিরূপ সৃষ্টি করে একটা সাধারণ সমতল যে ভূমিরূপ গঠন করে, সেই
প্রক্রিয়াকে একত্রে আমরা বলবো ভূমিরূপ গঠনের বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনেটিক প্রসেস। তাহলে এই যে সংজ্ঞাটা দিলাম, এর মধ্যে কিন্তু আমরা বহির্জাত প্রক্রিয়ার কয়েকটি বৈশিষ্ট্য আমরা পেয়ে যাব। বহির্জাত প্রক্রিয়ার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখো। এক হচ্ছে বহির্জাত প্রক্রিয়ায় আমরা এটা জানতে পেরেছি যে এটি ভূত্বকের উপপৃষ্ঠে অত্যন্ত ধীরে ধীরে কাজ করে, 1 নম্বর বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, এই প্রক্রিয়ায় নগ্নিভবন ক্রিয়ায় উঁচু স্থান নিচু হয়ে যায়, আবার সঞ্চয়ের ক্ষেত্রে নিচু স্থান ভরাট হয়ে ভূমির সমতলে পরিণত হয়। মানে যেটা আমরা আমাদের এই যে ভূমিরূপ আছে, উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু, এই প্রসেসটা আস্তে আস্তে এই উঁচু অংশটা আস্তে আস্তে কমে আসে এবং নিচের অংশটা ভরাট হয়ে যায়, ফলে আস্তে আস্তে এরম একটা সমান পর্যায়ে পরিণতি লাভ করে। এর একটা সুন্দর চিত্র দেখো এখানে দেওয়া আছে, যে এই যে উচ্চভূমি, এই উচ্চভূমি, এই উচ্চভূমি, উচ্চভূমি, এই উচ্চভূমিগুলো আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ক্ষয়প্রাপ্ত এই ডট ডট দিয়ে বোঝানো হয়েছে, এই ক্ষয়প্রাপ্ত হয় এবং এখানে এই ক্ষয় হয়ে এই যে গর্ত অংশে এখানে এসে জমা হয়, যাকে আমরা বলি সঞ্চয়। অর্থাৎ তাই বহির্জাত প্রক্রিয়ার দ্বিতীয় বৈশিষ্ট্যে বলা হয়েছে যে নগ্নিভবনে ক্ষয় ক্রিয়ায় উঁচু স্থান নিচু আর সঞ্চয় কার্যে নিচু স্থান মানে ভরাট হয়ে সমতল ভূমিতে পরিণত হয়, শেষমেশ এরকম একটা পর্যায়ে এসে দাঁড়ায়। আরেকটা হচ্ছে এটা এই অংশগ্রহণকারী শক্তিগুলি মানে যে আমরা বলেছিলাম যে বিভিন্ন প্রাকৃতিক শক্তি, সেই প্রাকৃতিক শক্তিগুলি কোথাও এককভাবে এবং কোথাও সম্মিলিতভাবে কাজ করে। আর সবচাইতে মনে রাখবে যে এই ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির সবচাইতে মূল উৎসই হচ্ছে এর সৌরশক্তি। এখন এই যে একটু আগে বললাম যে উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয়ে যায় এবং অন্যদিক থেকে এই নিচু অঞ্চলগুলো ক্ষয়প্রাপ্ত পদার্থ সঞ্চিত হয়ে ভরাট হয়, এই দুটো প্রসেসের নাম কি? একটিকে বলবো আমরা অবরোহণ, অন্যটিকে বলবো আমরা আরোহণ। তাহলে হচ্ছে যে ভূমিরূপ গঠনকারী যে পার্থিব প্রক্রিয়া তার দুটি ভাগ আমরা পেলাম। একটি ভূমিরূপ গঠনের যে পার্থিব প্রক্রিয়া তা আমরা দুটি রূপ পেলাম, একটি হচ্ছে বহির্জাত, আরেকটি হচ্ছে অন্তর্জাত। বহির্জাত এই প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দুটি জিনিস লক্ষ্য করব, একটা হচ্ছে অবরোহণ আর একটা হচ্ছে আরোহণ। কোনো কোনো বইতে আরেকটি থাকে যেটা কি বলা হয়ে থাকে জৈবিক প্রক্রিয়া। তা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবরোহণ আর আরোহণ। অবরোহণ মনে রাখবে যে উঁচু স্থান আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয়, আর আরোহণ নিচু স্থান আস্তে আস্তে ভরাট পেয়ে উঁচু হয়। আর এটা যখন এই অবরোহণ আরোহণ সম্মিলিতভাবে ঘটে তখন যেটি হয় সেটি হচ্ছে পর্যায়ন। এটা পরবর্তী আমি বলছি, আগে আমরা অবরোহণ বিষয়টি জেনে নেই। তাহলে বহির্জাত প্রক্রিয়ার 3টি পদ্ধতি, অবরোহণ, আরোহণ ও জৈবিক প্রক্রিয়া। তাহলে তোমাদের এখন প্রশ্ন, তাহলে অবরোহণ প্রক্রিয়া কাকে বলে? এটি হচ্ছে যেসব বহির্জাত প্রক্রিয়া বিশেষত আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনের মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু অংশের উচ্চতা ক্রমশ হ্রাস পেয়ে, দেখো যেগুলো আমি দাগ দিচ্ছি এগুলো বিশেষভাবে গুরুত্ব দেবে, উচ্চতা ক্রমশ হ্রাস পেয়ে ভূভাগ নিচু হতে থাকে এবং অবশেষে ক্ষয়ের শেষ সীমার দিকে এগিয়ে যায়। মানে ভূভাগের ওই উঁচু স্থানটি, ভূভাগের যে উঁচু স্থানটি, এই উঁচু স্থানটি এতটুকু ক্ষয়প্রাপ্ত হবে, ভূভাগের এই উঁচু স্থানটি ভূভাগের এতটুকু ক্ষয়প্রাপ্ত হবে তা নয়, এর ক্ষয়ের শেষ সীমা হচ্ছে এইটুকুই। তাহলে এই ক্ষয়প্রাপ্ত হবে এইটুকু যতটুকু পর্যায় পর্যন্ত সে একটা সমতল ভূমিতে না আসতে পারছে। তাই এখানে বলা হয়েছে যে ক্ষয়ের শেষ সীমার দিকে এগিয়ে চলে সেই প্রক্রিয়াকে আমরা অবরোহণ প্রক্রিয়া বলি। এর আরেকটা নাম ক্ষয়সাধন প্রক্রিয়া। তাহলে অবরোহণ প্রক্রিয়ার আরেকটি নাম কি? ক্ষয়সাধন প্রক্রিয়া। ঠিক এই আরোহণ তাহলে প্রক্রিয়া কি? আরোহণ প্রক্রিয়া দেখো, আরোহণ এর অভিধানিক অর্থ হলো ওপরে ওঠা, তাহলে অবরোহণের অভিধানিক অর্থ কি? নিচে নামা। তাহলে আরোহণের সংজ্ঞায় বলবো যেসব বহির্জাত প্রক্রিয়া প্রাকৃতিক শক্তির মাধ্যমে ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের কোনো নিচু স্থান, এই যে নিচু স্থান ভরাট করে ধীরে ধীরে সঞ্চিত হয়ে ভরাট হতে হতে একটা সমতল ভূমিতে বা ভূমিভাগের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পায়, যে প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে আমরা বলবো আরোহণ প্রক্রিয়া। অবরোহণ আরোহণ এই থেকে আমরা একটা পার্থক্য তৈরি করতে পারি। তাহলে দেখো অবরোহণ প্রক্রিয়ার ক্ষেত্রে এই জিনিসটি লক্ষ্য করো, অবরোহণ প্রক্রিয়ার সময় আমাদের যখন চিত্র একটা দেখায়,
অবরোহণ প্রক্রিয়ার সময় আমাদের এই যে উচ্চ যে অংশ, এই উচ্চ অংশ আমাদের এই ক্ষয়প্রাপ্ত হয়, এই যে ডট ডট দিয়ে বোঝানো হয়েছে, এটা ক্ষয় হয়ে নিচু হয়ে গেছে, তাহলে উচ্চ স্থান নিচুতে হয়। তাহলে এটা কি প্রক্রিয়া, সঞ্চয় না ক্ষয়? ক্ষয়জাত প্রক্রিয়া। তাহলে আমরা বলতে পারি যে অবরোহণ প্রক্রিয়াগত দিক থেকে একটা ক্ষয়। অপরদিকে এই অবরোহণের পরে এই পদার্থগুলি নিচে এসে এই সঞ্চিত হচ্ছে, তাহলে এর নাম কি, সঞ্চয়। তাহলে এটাই হচ্ছে আরোহণ। তাহলে আমরা একে বলতে পারি আরোহণ একটি সঞ্চয় প্রক্রিয়া। আবার উচ্চতার দিক থেকে দেখো, অবরোহণ প্রক্রিয়ায় এর উচ্চতা কিন্তু হ্রাস পাচ্ছে, তাই এর পার্থক্য বলতে উচ্চতা হ্রাস ঘটে, কিন্তু আরোহণ প্রক্রিয়ায় উচ্চতা আস্তে আস্তে বাড়ছে, তীর দিয়ে বোঝানো হয়েছে দেখো, তাহলে একে বলা হয় উচ্চতা বৃদ্ধি ঘটে। ঠিক পর্যায়, এটা যৌবন পর্যায়ে প্রক্রিয়া ঘটে, এটা বার্ধক্য পর্যায়ে এই প্রক্রিয়া ঘটে। এবং এটি চরিত্র, এই মূলত বিনাশ, ক্ষয় যেহেতু বিনাশ, আর সঞ্চয় সেহেতু গঠন, তাহলে এটি গঠনমূলক প্রক্রিয়া। তবে অবরোহণে কোন ভূমিরূপ গঠিত হয়? গিরিখাত, মন্থকূপ, যোগান, এগুলো দেখবে সব গর্ত গর্ত তৈরি হচ্ছে। অন্যদিক থেকে আরোহণে লোয়েশ, বদ্বীপ, পুরোদেশীয় বাঁধ, প্লাবনভূমি প্রভৃতি। দেখো এখানে এই বার্ধক্য পর্যায়ে বলা হয়েছে, কারণ এই পুরোদেশীয় বাঁধ, প্লাবনভূমি এগুলো কিন্তু নদীর উচ্চ গতিতে ঘটে না, এগুলো ঠিক নদীর বহন ও সঞ্চয় কার্যের মধ্যেই এটি গঠন ঘটে। আর অবরোহণ আরোহণ বাদে যে একটি জৈবিক প্রক্রিয়া বলেছিলাম, সেটি কি? উদ্ভিদ, প্রাণী ও মানুষের যেসব প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটে, সমতল ভূমিরূপে পরিবর্তন হয়, তাকে আমরা বলবো জৈবিক প্রক্রিয়া। জৈবিক প্রক্রিয়া দেখো প্রাণীর ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে বলা যায়, ধরো কোনো একটা উঁচু স্থান এলাকা আছে, সেই উঁচু এলাকা আছে, পাশে কোনো একটা গর্ত আছে, তখন মানুষ ওই জায়গার অংশ একটা নির্দিষ্ট পরিমাণ মাটি কেটে যখন এটা পূরণ করে, তখন এই সঙ্গে এটা সমতলে পরিণত হয়, এটাই হচ্ছে জৈবিক প্রক্রিয়া। এই যে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়াটি বললাম, এই অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার কিন্তু মিলিত কার্যের ফলে যেটি সমতল ভূমিতে পরিণত হয় ভূমি, তখন তাকে পর্যায়ন বলে। তাহলে পর্যায়ন বিষয়টি প্রথমে কে বলেছিলেন? পর্যায়ন বিষয়টি সর্বপ্রথম পর্যায়ন, এই পর্যায়ন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন 1876 সালে J.K. গিলবার্ট। ক্ষয়চক্রের আলোচনা প্রসঙ্গে তিনি এই পর্যায় শব্দটি অর্থাৎ গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন, যার অর্থ পর্যায়। তবে পর্যায়ন, যেটাকে আমরা পর্যায়ন কাকে বলে পড়ছি, সেই পর্যায়ন কথাটি কী ব্যবহার করেছিলেন? পর্যায়নের ক্ষেত্রে ব্যবহার করেছিলেন চেম্বারলিন আর সলিসবেরি দুজন। কত সাল? 1904 সালে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে পর্যায়ন কি? এটা অনেক মাধ্যমিক পরীক্ষায় এসেছিল অনেক বছরে, ঠিক আছে? তাহলে পর্যায়ন প্রক্রিয়া যদি আমরা জানতে চাই, তাহলে বলবো যখন ভূপৃষ্ঠের উপরে কোনো একটা অসমতল বা বন্ধুর এরকম ভূমি থাকে এবং ক্ষয়সীমার সাপেক্ষে, ক্ষয়সীমা কথাটা মনে রাখো, ক্ষয়সীমার সাপেক্ষে সেটি ক্ষয় হয়, মানে এখান থেকে ক্ষয়প্রাপ্ত হয়, অর্থাৎ যে পরের যে ভূমিরূপটা তৈরি হয় এখান থেকে এটা ক্ষয়প্রাপ্ত হয়েছে। এই যে ক্ষয়প্রাপ্ত হয়, এই ক্ষয়প্রাপ্ত অথবা এই ক্ষয়ের কারণে বহন হয়ে এই জায়গাটায় সঞ্চিত হয়, তাহলে এখান থেকে ক্ষয়, এখান থেকে আসে এটা বহন, আর এখানে এসে সঞ্চয় হয়। এই ক্ষয়, বহন ও সঞ্চয় প্রক্রিয়ার মাধ্যমে তাহলে ক্ষয় হওয়াকে যেটা আমরা বলেছিলাম অবরোহণ, আর সঞ্চয় হওয়াকে বলেছিলাম আরোহণ। তাহলে ক্ষয়, এই আরোহণ অর্থাৎ অবরোহণ আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠ যখন একটা সমতল পর্যায়ে পরিণত হয়, তখন এটিকে আমরা বলি পর্যায়ন, বা আরেকটা নাম ক্রমায়ন, ঠিক আছে, যেটাকে বলে গ্রেডেশন, ঠিক আছে। তাহলে বলা যেতে পারে পর্যায়ন কি? পর্যায়ন হলো অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত বিষয় বা সম্মিলিত ফল। কিন্তু এই জায়গায় একটি কথা আমি বলেছিলাম, এটি ক্ষয়সীমা। তাহলে এখন বলবো ক্ষয়সীমা বিষয়টি কি। ক্ষয়সীমা বিষয়টি হলো ক্ষয়ের শেষ সীমা, মানে যে পর্যায় পর্যন্ত ক্ষয় হতে পারে, একদম লাস্ট যে অংশ, সেটা হচ্ছে ক্ষয়ের শেষ সীমা। তাহলে বলছে ক্ষয়কারী বহির্জাত প্রাকৃতিক শক্তি স্থলভাগের নিচে, প্রাকৃতিক শক্তি স্থলভাগের নিচে যতটা পর্যন্ত বা যতটা গভীরতা পর্যন্ত ক্ষয় করতে সক্ষম, সেই উচ্চতা মানে এই হাইটটাই হচ্ছে আমার ক্ষয় সীমা।
এখন এই ক্ষয়সীমা কি? তাহলে এই ক্ষয়সীমা ধারণার প্রথম প্রবর্তক কে ছিলেন? ক্ষয়সীমা ধারণার প্রথম প্রবর্তক ছিলেন J.W. পোয়েল। তিনি ছিলেন ক্ষয়সীমা ধারণার প্রবর্তক। আর সমুদ্রতল হলো ক্ষয়ের শেষ সীমা, মনে রাখতে হবে। সমুদ্রতল ক্ষয়ের শেষ সীমা, এটা মনে রাখবে। আর নদীর ক্ষয়ের শেষ সীমা কি? সমুদ্রতল। কিন্তু মরু অঞ্চলের ক্ষয়ের শেষ সীমা যদি কখনো আসে তাহলে কিন্তু সমুদ্রতল হবে না, সেটা মনে রাখতে হবে। এটা প্লায়া হ্রদ। তাহলে দেখো, বহির্জাত প্রক্রিয়ার আমাদের যে সৃষ্ট নানান ভূমিরূপে নদীর কাজ, বায়ুর কাজ ও হিমবাহের কাজ জানতে পারবো। আজকে আমি আলোচনা করব নদীর কাজ সম্পর্কে। তার আগে আমরা এই বহির্জাত প্রক্রিয়ার খুঁটিনাটি দিক জানলে নদীর কাজটা বুঝতে আমাদের সুবিধা হবে। দেখো, এই আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন এর একটা সম্মিলিতভাবে একটি জিনিস ঘটে, তাকে আমরা বলি নগ্নীভবন। এখন প্রশ্ন নিশ্চয় যে নগ্নীভবন কি? এক কথায় আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন এই তিনটি বহির্জাত প্রক্রিয়ার ফলে ভূপৃষ্ঠের উপরের শিলার স্তর ক্ষয়প্রাপ্ত হবে এবং অপসারিত হবে এবং নিচের শিলাস্তরকে উন্মুক্ত করে দেবে। তাকে আমরা বলবো নগ্নীভবন। ধরো কোনো একটা শিলা আছে, তার উপরে একটা স্তর আছে। এখন আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন এই প্রক্রিয়ায় ওপরের এই শিলাস্তরটা ফেটে গেল আবহবিকার প্রক্রিয়ার মাধ্যমে, ফলে সেটা আস্তে আস্তে সেখান থেকে সরে গেল। তাহলে সেখান থেকে অপসারিত হওয়ার পরে এই ভেতরের এইটা শিলাটা উন্মুক্ত হয়ে যাবে, মানে বেরিয়ে পড়বে। এই যে প্রসেসটা, এটাই হচ্ছে আমাদের নগ্নীভবন। अच्छी बात बोली, आपको अच्छी लगी तो ऐसे थोड़ा मार दीजिए हाथ, आप थोड़ा सा मार दीजिए। ठीक ठीक की ना ठीक ठीक ভালো লাগা আমাকে বিশেষ অনুপ্রাণিত করে তোলে। ধন্যবাদ। अच्छी बात बोली, आपको अच्छी लगी तो ऐसे थोड़ा मार दीजिए हाथ, आप थोड़ा सा मार दीजिए।